আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এবছর সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন পদে পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আমরা এই ভিডিওতে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট 70টি এমসিকিউ প্রশ্ন দেখাবো। এই 70টি থেকে হুবহু বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আপনাদের আগামী ইউনিয়ন সমাজকর্মী সহ বিভিন্ন পরীক্ষায় 100% কমন পাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর বন্ধুরা, আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার। বন্ধুরা, এখানে প্রথম প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন জাতীয় রচনা? উত্তর হচ্ছে উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হলো উপন্যাস। উপন্যাসের দুটি চরিত্র রয়েছে, চরিত্রগুলো হচ্ছে অমিত এবং লাবণ্য। এই উপন্যাসটি 1929 সালে প্রকাশিত হয়েছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট, রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস। এই প্রথম উপন্যাসটি 1883 সালে প্রথম প্রকাশিত হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা। তাহলে এই যে ইনফরমেশনগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট। তাহলে পরবর্তী প্রশ্নটি হলো, 71 চিঠি কোন জাতীয় রচনা? উত্তর হচ্ছে গ নাম্বার, মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন 71 চিঠি। এই 71 চিঠি প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। প্রথমা প্রকাশনী থেকে এই পত্র সংকলনটি প্রকাশিত হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন, কোন শব্দটির বানান শুদ্ধ? উত্তর হচ্ছে সমীচীন বানান শুদ্ধ। তাহলে পরবর্তী আরো কিছু শুদ্ধ বানান দেখুন, সান্ত্বনা, কটূক্তি, পূবালী, এগুলো। তাহলে 4 নম্বর প্রশ্নটি হলো, পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা। সৈয়দ হামজা যদি অপশনে না থাকে তাহলে ফকির গরিবুল্লাহ হবে। দেখুন, পুঁথি সাহিত্য যখন বললাম তখন আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটা হলো কবিগান। এই কবিগানের জনককে? কবিগানের জনক বা আদি লেখক হচ্ছে গজলা গুই। কবিগান হচ্ছে গজলা গুই। গজলা গুই হচ্ছে কবিগানের আদি লেখক। আর হচ্ছে টিএসপি। এই টিএসপিটা মনে রাখুন, টি দিয়ে হচ্ছে টোপাগান, এস দিয়ে শাক্ত পদাবলী, আর পি দিয়ে হচ্ছে কি? পি দিয়ে হচ্ছে পাঁচালী। তাহলে টোপ্পা, শাক্ত পদাবলী, পাঁচালী, এই তিনটার জনক বা আদি লেখকের নাম আপনাদের পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এবং বারবার আসবে এবং আপনাদের পরীক্ষাতেও আসবে, তাই এগুলো ইম্পর্টেন্ট। এই টোপ্পা গানের জনক হচ্ছে কে? টোপ্পা গানের জনক হচ্ছে নিদু বাবু। নিদু বাবু। আর হচ্ছে শাক্ত পদাবলী হচ্ছে রাজপ্রসাদ সেন। আর হচ্ছে এই যে পাঁচালীর জনক হচ্ছে কি? দাশরথী রায় বা দাশু রায়। তাহলে নিদু বাবু, রাজপ্রসাদ সেন, দাশু রায় হচ্ছে পাঁচালী, শাক্ত পদাবলী রাজপ্রসাদ সেন, আর নিদু বাবু হচ্ছে কি? টোপ্পা গানের জনক। কবি গানের জনক হচ্ছে গজলাগুই। পুঁথি সাহিত্য বা নাথ সাহিত্যের জনক হচ্ছে সৈয়দ হামজা, এবং সামগ্রিকভাবে সেরা হচ্ছে ফকির গরিবুল্লাহ। সৈয়দ হামজা অপশনে না থাকলে উত্তর হবে ফকির গরিবুল্লাহ। তাহলে পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? উত্তর হচ্ছে চন্দ্রাবতী। চন্দ্রাবতী হচ্ছে কিশোরগঞ্জের দ্বিজ বংশী দাসের মেয়ে। আরেকজন লেখক ছিলেন মধ্যযুগের, তার নাম হচ্ছে দ্বিজ বংশী দাস। এই দ্বিজ বংশী দাসের কন্যা হচ্ছেন চন্দ্রাবতী। এবং চন্দ্রাবতীর আরেকটি পরিচয় রয়েছে, তিনি হচ্ছেন প্রথম রামায়ণের বাংলায় অনুবাদক। রামায়ণটা লিখেছেন। রামায়ণ হচ্ছে, পৃথিবীতে জাত মহাকাব্য রয়েছে 4টি। জাত মহাকাব্য 4টি রয়েছে, তার মধ্যে প্রথম 2টা হলো হোমারের ইলিয়ড এবং ওডিসি, আর বাকি 2টা হলো রামায়ণ এবং মহাভারত। এই 4টাকে বলা হয় জাত মহাকাব্য। পৃথিবীতে 4টাই জাত মহাকাব্য রয়েছে। আর ভারতবর্ষের প্রথম জাত মহাকাব্যের নাম হচ্ছে রামায়ণ। এর রামায়ণ লিখেছে বাল্মীকি। এই বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে উই পোকার ডিবি। আর এই বাল্মীকিটা এই রামায়ণ, যেটা রামায়ণে বাল্মীকি লিখেছেন, কিন্তু বাংলায় অনুবাদ করেছেন কে? বাংলায় এই রামায়ণ অনুবাদ করেছেন একজন লোক, যিনি গিয়াসউদ্দিন আজম শাহের সুপারিশে, এই গিয়াসউদ্দিন আজম শাহের কথায় তিনি হচ্ছে এই রামায়ণটা অনুবাদ করেন। তার নাম হচ্ছে কৃত্তিবাস ওঝা। এই কৃত্তিবাস ওঝা ছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের একজন সবাই কাজ করতেন।
এবং এই কৃত্তিবাস ওঝা গিয়াসউদ্দিন আজম শাহের কথায় তিনি কিন্তু এই রামায়ণটা বাংলায় অনুবাদ করেন। আর রামায়ণের প্রথম বাংলায় অনুবাদক মেয়েদের মধ্যে হচ্ছেন চন্দ্রাবতী। তাহলে এই যে কথাগুলো বললাম রামায়ণ নিয়ে, এটা কিন্তু বারবার পরীক্ষা আসে যে রামায়ণের লেখককে, রামায়ণকে বাংলায় প্রথম অনুবাদ করেছেন, রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। চন্দ্রাবতী হচ্ছে দীপবংশী দাসের মেয়ে, দীপবংশী দাসের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। এবং রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম চন্দ্রাবতী। রামায়ণ লিখেছেন হচ্ছে কে? বাল্মীকি। বাল্মীকি শব্দের অর্থ উইপোকার ডিবি। রামায়ণ বাংলায় অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা প্রথম। এবং এই কৃত্তিবাস ওঝা কার অনুরোধে বাংলায় অনুবাদ করেন? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহকে, গিয়াসউদ্দিন আজম শাহ হলেন একজন সম্রাট। তাহলে আমরা পরবর্তীটা দেখব, পরবর্তী প্রশ্ন দেখব। গিয়াসউদ্দিন আজম শাহ হলেন হোসেন শাহী বংশের একজন শাসক। তাহলে পরবর্তী প্রশ্ন, অনল প্রবাহ কে লিখেছেন? অনল প্রবাহ লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। দেখুন, অনল প্রবাহ হলো ব্রিটিশ বিরোধী একটি জাগরণমূলক কাব্যগ্রন্থ, যার রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি। বইটি হচ্ছে সে সময় বাজেয়াপ্ত হয়েছিল, তাই না? বাজেয়াপ্ত হওয়া বইগুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা জানি কাজী নজরুল ইসলামের বইও বাজেয়াপ্ত হয়েছিলেন। এবং আনন্দময়ীর আগমনী এ নামক একটি লেখার জন্য, কবিতা লেখার জন্য কাজী নজরুল ইসলামকে কিন্তু 2 বছরের কারাদণ্ড হয়েছিল। এবং কাজী নজরুল ইসলামের টোটাল 5টি বই বাজেয়াপ্ত হয়েছিল। তাহলে পরবর্তী প্রশ্নটি, আর ইসমাইল হোসেন সিরাজির বাজেয়াপ্ত বইয়ের নাম হচ্ছে অনল প্রবাহ। তাহলে বাংলা লিপির উৎস কি? উত্তর হচ্ছে ব্রাহ্মী লিপি। দেখেন, প্রাচীন ভারতীয় ব্রাহ্মী লিপি থেকে কুটির লিপির বিবর্তনের মাধ্যমে আধুনিক বাংলা লিপির উদ্ভব ঘটে। তাহলে 8 নম্বর প্রশ্ন, পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে ইস্পাত। পর্তুগিজ আরো কিছু শব্দ হচ্ছে আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, ইস্পাত, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। আর হচ্ছে চেয়ার, টেবিল হচ্ছে ইংরেজি শব্দ। এবং শরবত, এই শরবত হচ্ছে একটি আরবি শব্দ। তাহলে পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। দেখুন, বাংলা বর্ণমালা টোটাল 50টি, তার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এই 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রা বর্ণ রয়েছে 32টি, অর্ধমাত্রা বর্ণ রয়েছে 8টি, মাত্রাহীন বর্ণ রয়েছে 10টি। আর মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে 4টি হচ্ছে স্বরবর্ণ, 5টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর অর্ধমাত্রার মধ্যে 1টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, 6টি হচ্ছে স্বরবর্ণ। আর হচ্ছে পূর্ণমাত্রা বর্ণের মধ্যে 26টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, 6টি হচ্ছে কি স্বরবর্ণ। তাহলে বন্ধুরা, পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। পরবর্তী প্রশ্নটি দেখি, সনেটের কয়টি অংশ থাকে? সনেটের থাকে হচ্ছে 2টি অংশ। সনেট হচ্ছে কি? সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা। সনেটের থাকবে 2টি অংশ। প্রথম অংশকে বলা হবে অষ্টক, দ্বিতীয় অংশকে ষষ্ঠক। হ্যাঁ, তাহলে পরবর্তী প্রশ্নটি, এবং সনেটের জনক কে? সনেটের জনক হচ্ছে পেত্রাক। এবং বাংলা ভাষায় সনেটের জনক হচ্ছে কে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সদাগর মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। দেখুন, এই মঙ্গল কাব্য মূলত 4 ধরনের হয়: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল। এই মনসামঙ্গল কাব্য লিখেছেন কে? মনসামঙ্গল কাব্য লিখেছেন হচ্ছে কাঙ্গাল হরিনাথ, এবং লিখেছেন হচ্ছে বিজয়গুপ্ত। কাঙ্গাল হরিনাথ হচ্ছে মনসামঙ্গল কাব্যের আদি লেখক, আর বিজয়গুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ লেখক। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম কি? বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। আর অন্যদিকে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি বা লেখক হচ্ছে কে? মানিক দত্ত। আর শ্রেষ্ঠ কবি হচ্ছে গোপাল চন্দ্র কবিরাজ। তারপর হচ্ছে বরুচণ্ডী দাস, বারু দত্ত লিখছে ধর্মমঙ্গল কাব্য। আর হচ্ছে অন্নদামঙ্গল কাব্য লিখছে ভারতচন্দ্র রায়গুণাকর হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। তাহলে এই যে আমরা মনসামঙ্গল কাব্যে রয়েছেন চাঁদ সদাগর নামে চরিত্রটি। মনসামঙ্গল কাব্য মূলত বেহুলা, লক্ষিন্দর এবং চাঁদ সদাগরের কাহিনী নিয়ে লেখা। এই মনসা দেবীকে পূজা করেনি হচ্ছে চাঁদ সদাগর ছিলেন একজন বণিক। তাই মনসা দেবী চাঁদ সদাগরের উপর ক্ষিপ্ত হয়ে
তার একমাত্র পুত্র লক্ষিন্দরকে সাপ দিয়ে দংশন করে। ফলে তার নববিবাহিত পুত্রবধূ বেহুলা ছিলেন এই 4 শতকের পুত্রবধূ, সে এই লক্ষিন্দরকে বাঁচায় মনসা দেবীর কাছে অনেক প্রার্থনা করে, করুণা করে। তারপর সর্বশেষ লক্ষিন্দর বেঁচে যায়। তাহলে 13 নম্বর প্রশ্ন, জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে রাখালি। তাহলে রাখালি কাব্যটি কবে প্রকাশিত হয়? 1927 সালে। তার বিখ্যাত কবিতা হচ্ছে কবর। তাহলে 14 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি। তাহলে পরবর্তী তৎসম উপসর্গ 20টি। তাহলে 15 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবির নাম কি? উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকরের মঙ্গল কাব্যের নাম অন্নদামঙ্গল। তাহলে আর হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেছেন 1760 সালে। 1760 থেকে 1860 পর্যন্ত সময়কে বলা হয় যুগ সন্ধিক্ষণ। এই যুগ সন্ধিক্ষণে একজন কবি ছিলেন, যার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় একটি পত্রিকা রয়েছে, পত্রিকাটির নাম হচ্ছে সংবাদ প্রভাকর। এই সংবাদ প্রভাকর পত্রিকাটি হচ্ছে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। তাহলে পরবর্তী প্রশ্নটি আমরা দেখব, 16 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ক্ষুদ্রতম একক কি? উত্তর হচ্ছে ধ্বনি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? উত্তর হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি হচ্ছে একটা মিথিলা নামক রাজ্যের কবি। এই মিথিলার বিদ্যাপতি হচ্ছেন হচ্ছে বজবলি ভাষার জনক। এই বজবলিটা কি? বজবলি হচ্ছে এক ধরনের কৃত্রিম কবি ভাষা। কৃত্রিম কবি ভাষায় তিনি পদাবলী রচনা করতেন। মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে পদাবলী, এবং পদাবলীর আদি লেখকের নাম হচ্ছে বিদ্যাপতি, এবং বাংলা ভাষায় পদাবলীর লেখক হচ্ছে কে? বরুচণ্ডী দাস। এবং আমরা জানি যে পদাবলী যে লিখেছেন বিদ্যাপতির আরো নাম হচ্ছে কবি কণ্ঠহার, মৈথিলার কুকিল। তারপর অভিনব জয়দেব উপাধি দেওয়া হয়েছিল তাকে। তাহলে বোঝা গেল যে এই বিদ্যাপতি খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র, এটা ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে 18 নম্বর প্রশ্ন, বাংলার মাটি বাংলার জল কবিতাটি কার রচনা? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তাহলে 1905 সালে বঙ্গভঙ্গ রদ নিয়ে আন্দোলন হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর দেশাত্মবোধক গান বা কবিতাটি রচনা করেন, বাংলার মাটি বাংলার জল। এছাড়া আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে আমার সোনার বাংলা, এটিও কবি 1905 সালের এই যে দেশভাগ বা বঙ্গভঙ্গের উপলক্ষে লিখেছিলেন। আমার সোনার বাংলা, সেটাই আমার সোনার বাংলা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, সেটা হচ্ছে টোটাল 25 লাইন। এই কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ নিয়ে লিখেছেন। এটি হচ্ছে গীত বিতান কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এবং এই কবিতাটির 8 লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে। যে কোনো অনুষ্ঠানে গাওয়া হয় 4 লাইন। তারপরে আমরা পরবর্তীতে দেখবো হচ্ছে 19 নম্বর প্রশ্ন, বহুব্রীহি শব্দের অর্থ কি? বহুব্রীহি শব্দের অর্থ বহুদান। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন 20 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উত্তর হচ্ছে বানু সিং ঠাকুর। আমরা আগে বলেছিলাম পদাবলীর লেখককে? পদাবলীর লেখক হচ্ছে বিদ্যাপতি। প্রথম বাংলা ভাষা হচ্ছে বরুচণ্ডী দাস, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ একটা পদাবলী লিখেছিলেন, তার নাম হচ্ছে, সেটাও বজবলি ভাষায় ছিল, সেটার নাম হচ্ছে কি? বানু সিং ঠাকুরের পদাবলী। আর সেখানে তিনি নিজেকে বানু সিং ঠাকুর হিসেবে ছদ্মনাম ব্যবহার করেছিলেন। তাহলে 21 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন কে? উত্তর হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। দেখুন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন 1907 সালে কি? চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন। এবং মধ্যযুগে বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, সেটি লিখেছেন কে? বরুচণ্ডী দাস। এবং এই বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিন্দা গ্রামে এক গোয়ালঘর থেকে এটি আবিষ্কার করেন। তাহলে এই পরবর্তী প্রশ্নটি 22 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কত? উত্তর হচ্ছে 1824 থেকে 1873 সাল পর্যন্ত মাইকেল মধুসূদন দত্ত জীবিত ছিলেন। তারপরে 23 নম্বর প্রশ্ন, ভাষান্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে আরেক ফাল্গুন লিখেছেন জহির রায়হান। তাহলে পরবর্তী প্রশ্নটি আমরা এটি কিন্তু কবে? এটি হচ্ছে তারপরের প্রশ্নটি হচ্ছে 24 নম্বর, ক্রিয়ামূলকে কি বলে? ক্রিয়ামূলকে বলা হয় ধাতু। তাহলে পরবর্তী 25 নম্বর, চর্যাপদের প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
চর্যাপদ প্রকাশিত হয়, এটি 1907 সালের আবিষ্কৃত হয়, 1916 সালে প্রকাশিত হয়। চর্যাপদের পদ রয়েছে 51টি, আবিষ্কৃত হয়েছে 46টি, এবং চর্যাপদের 23 নম্বর পদটি পাওয়া যায়নি, পাওয়া গিয়ে এবং 23 নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। 24, 25 এবং আর কোন নাম্বার 24, 25 এবং হচ্ছে 48 নম্বর পদটি পাওয়া যায়নি, আর 23 নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে। তাহলে এই 23 নম্বর পদটি রচনা করেছেন কে? 23 নম্বর পদটি রচনা করেছে বুসুকুপা। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা। চর্যাপদের প্রথম পদ রচনা করেছেন লুইপা, তাই তাকে আদিপদ বলা হয়, আদি কবি বলা হয়। আর হচ্ছে লুইপাকে বলা হয় হচ্ছে আদি কবি, কান্নপা হচ্ছে সবচেয়ে বেশি পদ। আর বাঙালি কবি হচ্ছে বুসুকুপা, তিনি 8টি পদ রচনা করেছিলেন। তাহলে 26 নম্বর, ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিং। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং 1772 সালে সর্বপ্রথম রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। 27 নম্বর প্রশ্ন, তিব্বতের মানব সরোবর হতে উৎপন্ন নদী কোনটি? উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদটি যমুনা নদী নামে পরিচিত। এটি হচ্ছে তিব্বতের মানস সরোবরে উৎপন্ন হয়ে ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে 28 নম্বর প্রশ্ন, ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে 6 ডিসেম্বর 1997 সালে। ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত। হ্যাঁ, তাহলে প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর, সে সংস্থা 1997 সালের 6 ডিসেম্বর 798তম বিশ্ব ঐতিহ্য হিসেবে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সুন্দরবনকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে আরেকটি বিশ্ব ঐতিহ্য, আরো 2টা আছে বিশ্ব ঐতিহ্য, সেগুলা কি কি? বাংলাদেশের মোট 3টা বিশ্ব ঐতিহ্য আছে। একটা হলো সুন্দরবন, 2 হলো কি? 2 হলো আমাদের যে 60 গম্বুজ মসজিদ আছে সেটা, আর হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। দেখুন, মহা স্থানগড় কিন্তু বিশ্ব ঐতিহ্যের অংশ নয়। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার, আর হচ্ছে 60 গম্বুজ মসজিদ, আর হচ্ছে সুন্দরবন, এই 3টা হচ্ছে বিশ্ব ঐতিহ্য। তাহলে আরেকটা আছে কি? আরেকটা আছে বাউল গান। তাহলে বাউল গান বিশ্ব লোক সংস্কৃতির অংশ হচ্ছে বাউল গান, এবং হচ্ছে কি পয়লা বৈশাখ। তাহলে পরবর্তী প্রশ্নটি হলো 29 নম্বর প্রশ্ন, তারপরে বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করেন কে? রাষ্ট্রপতি। তাহলে পরবর্তীতে 30 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? উত্তর হচ্ছে 32তম সদস্য। বাংলাদেশ 18 এপ্রিল 1972 সালে কমনওয়েলথের 32তম সদস্য হন 29তম অধিবেশনে। তাহলে আর বাংলাদেশ জাতিসংঘের কততম? 36তম অধিবেশনে বাংলাদেশ কিন্তু জাতিসংঘের সদস্যপদ লাভ করেছেন। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয় পায় কোন দলের বিপক্ষে? বাংলাদেশ জয় পায়, উত্তর হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে। তাহলে পরবর্তী প্রশ্ন 32, বাংলাপিডিয়া প্রকাশ করে এশিয়াটিক সোসাইটি 2003 সালে। বাংলাপিডিয়াকে বলা হয় জাতীয় জ্ঞানকোষ। তাহলে জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ হচ্ছে বৃহত্তম দেশ। বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে ভারত, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 4র্থ। তাহলে 12 নম্বর প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, 2012 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কে? ইউ। তাহলে প্রেসিডেন্ট সুকর্ণের অন্য নাম কি? সুকর্ণের অন্য নাম হচ্ছে বাংকর্ণ বা বাংকন। মহাত্মা গান্ধী হত্যাকারীকে? নাথুরাম গডসে। 1948 সালের 30 জানুয়ারি উগ্রবাদী হিন্দু নাথুরাম গডসের গুলিতে মহাত্মা গান্ধী নিহত হন। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে বাত। রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম। ওয়ান হচ্ছে কোন দেশের মুদ্রার নাম? ওয়ান হচ্ছে, দেখুন, এই ওয়ান হচ্ছে জাপানের মুদ্রার নাম, উন হচ্ছে কোরিয়ার মুদ্রার নাম, এবং আর হচ্ছে ইউএন হচ্ছে চায়নার মুদ্রার নাম। হ্যাঁ, তাহলে জাপানের মুদ্রার নাম হচ্ছে ওয়ান, উন হচ্ছে কোরিয়া, আর হচ্ছে ওয়েন হচ্ছে চীন। তারা বাত হচ্ছে কোন দেশের মুদ্রার নাম? থাইল্যান্ড। রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম। তাহলে পরবর্তী, কিউবার রাজধানী কি? কিউবার রাজধানী হচ্ছে হাভানা। উত্তর আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হচ্ছে কিউবা, যার রাজধানী হচ্ছে হাভানা। সিএনজির পূর্ণরূপ কি? সিএনজি হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। তারপরে 40 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর
159তম সদস্য কে? উত্তর হচ্ছে তাজিকিস্তান। 2013 সালে সে সদস্যপদ লাভ করে। 41 নম্বর, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী সীমান্ত বন্দর নায়েকে? তাহলে সে 1960 সালে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে পোপ ষোড়শ বেনেডিক্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন কবে? উত্তর হচ্ছে 28 ফেব্রুয়ারি 2013 সাল। তারপরে এটা এখন আর গুরুত্বপূর্ণ না। তাহলে দি লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে মেজর জেনারেল সুখান্ত সিং। বাখরাবাদ গ্যাস কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কুমিল্লায় অবস্থিত। 45 নম্বর, বাংলাদেশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই শুরু হয় কবে? উত্তর হচ্ছে 1979 সালে শুরু হয়। তাহলে 46, বাংলার স্বাধীনতা লাভের পূর্বে পাপুয়া নিউগিনি কার অধীনে ছিল? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার অধীনে ছিল। জনাব আব্দুল হামিদ অ্যাডভোকেট বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? এটা ইম্পর্টেন্ট না। 22তম রাষ্ট্রপতি হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। এবং আমাদের যে নিয়ে এখন বর্তমানে রয়েছে মেজর হাফিজ, তিনি হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরবর্তীতে যিনি হবেন তিনি হবেন 23তম রাষ্ট্রপতি। তাহলে 48 নম্বর, দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্টকে? উত্তর হচ্ছে ডি ক্লার্ক হচ্ছেন শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট। এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে কে? প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে তারপর ম্যান্ডেলা, তারপর আর শেষ হচ্ছে ডি ক্লার্ক, শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট। তাহলে দাবা খেলার উৎপত্তি কোথায় হয়? দাবা খেলার উৎপত্তি হয় ভারতে। তারপর হচ্ছে 50, বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে চালু হয়। তারপরে লবণের হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সংকেত। তারপরে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন হচ্ছে জেমস ওয়াটসন হচ্ছে 1769 সালে আধুনিক বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারের মাধ্যমে কি হয়? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে প্রথম সভ্যতার সূত্রপাত ঘটে। আর হচ্ছে 1870 সালে আবিষ্কৃত হয়েছে বিদ্যুৎ আবিষ্কারের ফলে দ্বিতীয় সভ্যতার সূত্রপাত ঘটে। আর তৃতীয় সভ্যতা 1969 সালে হয়েছে, তার মাধ্যমে ইন্টারনেট আবিষ্কৃত হয়েছে এবং ইন্টারনেটের মাধ্যমে তৃতীয় শিল্প বিপ্লব ঘটে। এবং 2000 সালের পরবর্তী সময়ে বা 2026 সালে বর্তমানে যে শিল্প বিপ্লব রয়েছে সেটা হচ্ছে এআই এর শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব। এটা হচ্ছে এআই, তারপর হচ্ছে ইনফরমেটিক্স ইত্যাদি নিয়ে যে শিল্প বিপ্লব সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে অবস্থান করতেছি। তাহলে 53 নম্বর প্রশ্ন, একই পদার্থের 3 অবস্থার রূপান্তর কারণ কি? উত্তর হচ্ছে তাপের প্রভাব। দেখুন, পানিকে যখন বরফ অবস্থায় থাকে তখন আপনি যদি তাপ দেন তাহলে সে তাপ শোষণ করে বরফ থেকে পানিতে পরিণত হবে। তারপরে আরো যদি তাপ দেন তাহলে আরো তাপ সে শোষণ করে এই পানি থেকে বাষ্পে পরিণত হবে। তাহলে কোন পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ হলো তাপ। তাহলে কি? 54 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজ করে? উত্তর হচ্ছে মিথেন হচ্ছে জ্বালানির কাজ করে। মানব দেহে গঠনে কোন উপাদান সবচেয়ে বেশি প্রয়োজন? উত্তর হচ্ছে আমিষের প্রয়োজন সবচেয়ে বেশি। তাহলে পরবর্তী 56, কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? উত্তর হচ্ছে শব্দের গতি সবচেয়ে কম হচ্ছে বায়বীয় মাধ্যমে। শূন্যে হচ্ছে শব্দের গতি 0, আর হচ্ছে কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তরল পদার্থ হচ্ছে মধ্যম। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে গতি কঠিন মাধ্যমে, তারপর হচ্ছে তরল মাধ্যমে, তারপর হচ্ছে বায়বীয় মাধ্যমে, আর 0 হচ্ছে শূন্য মাধ্যমে। এখানে বলছে সবচেয়ে কম কোন মাধ্যমে, তাই উত্তর হবে বায়বীয় মাধ্যমে। তারপরে কম্পিউটার ব্রেন হলো কি? কম্পিউটার ব্রেন হলো মাইক্রো প্রসেসর। তারপর 58 নম্বর, তারপরে টেলিক্স এর মাধ্যমে কোনটি পাঠানো যায়? উত্তর হচ্ছে বার্তা পাঠানো যায়। তারপরে ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য গ্যাপ। দ্য গ্রাস অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স অলওয়েজ লুকস গ্রিনার, অর্থাৎ ফেন্স হবে। তাহলে ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য গ্যাপ। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। তারপরে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রস এক্সামাইন হচ্ছে ইন্টারোগেট মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খু জিজ্ঞাসাবাদ, যার মানে হচ্ছে ক্রস এক্সামাইন বা ইন্টারোগেট। তাহলে 62 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে আই প্রেফার ওয়াকিং টু রাইডিং। আমি হচ্ছে গাড়িতে চড়ার থেকেও হাঁটাকে বেশি প্রেফার করি, তাই না? তাহলে আই প্রেফার ওয়াকিং টু রাইডিং। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার? সিঙ্গুলার হচ্ছে ইন্ডেক্স,
তাহলে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার হচ্ছে এজেন্টাম, ক্রাইটেরিয়ন, ডাটুম, আর হচ্ছে ইন্ডেক্স হচ্ছে একটা সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে পরবর্তী প্রশ্ন 64 নম্বর, লুনার, লুনার কথাটির সাথে মুন শব্দটির সাথে জড়িত। হ্যাঁ, লুনার এক্লিপসি মানে হচ্ছে চন্দ্রগ্রহণ। 65 পেসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটার পেসিভ ফর্ম হচ্ছে বাই উম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, বাই উম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। তাহলে ইন্টারোগেটিভ করার সময় হু থাকলে পেসিভ করার শুরুতে বাই উম বসে এবং তারপরে অক্সিলারি ভার্ব বসবে, অবজেক্ট বিন B3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপরে হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, দেখুন এখানে হ্যাড বিন রয়েছে তাই উড হ্যাভ কাম হবে খ নাম্বারটা। তাহলে 67 নাম্বার, কারেক্ট সেন্টেন্স, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসড, এটা হচ্ছে হিম হবে, তাহলে এটা হচ্ছে গ নাম্বারটা। তাহলে পরবর্তীতে 68 নাম্বার, এ বুল মার্কেট ইজ রাইজিং হবে, তাহলে নেইদার রুমি অর পপি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, এখানে নেইদার ডট ডট অর রয়েছে, নেইদার ডট ডট অর থাকলে সিঙ্গুলার ভার্ব যুক্ত হলে ভার্ব শব্দ সিঙ্গুলার থাকবে। হ্যাঁ, তাহলে এখানে দেখুন সিঙ্গুলার আছে তাই এখানে সিঙ্গুলার হবে। তারপরে দেখুন হুইচ, তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রামাটিক্যালি কারেক্ট বলছে, এখানে ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা কারেক্ট, ডু ইউ নো হোয়ার হি লিভস, দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। তারপরে 71 নম্বর, টু বিল্ড ক্যাস্টল ইন দ্য ইয়ার, এটা হচ্ছে কি টু বি আ ড্রিমার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হয়েছে। তাহলে সিনোনিম ডিসক্রিট, ডিসক্রিট মানে হচ্ছে জুডিসিয়াস, জুডিসিয়াস। তারপরে 73 নম্বর প্রশ্ন, দিস ইজ ড্যাশ ব্যাটার অফ টু, তাহলে এটা হচ্ছে দিস ইজ দ্য ব্যাটার অফ দ্য টু হবে। তারপরে 74, ইনস্পাইট অফ এভরিথিং হি হ্যাজ আর্থ লিভিং হবে। হ্যাঁ, টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড এনি হিডেন মিনিং। তাহলে পরবর্তী প্রশ্ন, ইউ হ্যাড বেটার স্টে, হ্যাড বেটার থাকলে পরবর্তীটা হবে B1, তাহলে স্টে হবে। দ্য ম্যান ইজ ব্লাইন্ড, ব্লাইন্ড টু হবে টু হিজ সন ফল্ট, মানে তার ছেলের দোষ সে দেখে না, মানে হচ্ছে ছেলেকে আশকারা দেয়। দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট। তারপর হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হচ্ছে কম্পিটিশন, কম্পিটিশন শব্দটি কারেক্ট, এই যে ঘ নাম্বারটা, এই যে COMPETITION কম্পিটিশন, এটি হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে ইল নিউজ রানস এপেস, এপেস। হ্যাঁ, ইল নিউজ রানস এপেস মানে কি, মানে হচ্ছে একটা খারাপ সংবাদ দ্রুত ছড়ায়। তাহলে 80 নম্বর, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সিগনিফাই, সিগনিফাই হচ্ছে একটা ভার্ব, এর নাউন হচ্ছে সিগনিফিকেন্স। তাহলে 81 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনফর্মাল দেন আদার, এটা হচ্ছে কিড, কিড শব্দটি হচ্ছে সবচেয়ে ইনফর্মাল। তাহলে একে কথ্য ভাষায় চাইল্ডের চেয়ে কিড শব্দটি অনেক বেশি ইনফর্মাল। তাহলে হচ্ছে কি দ্য মিনিং অফ দ্য ইডিয়ম অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে হচ্ছে ফ্রিলি। তাহলে দ্য কাইসার হক রাইটস ইন ইংলিশ ড্যাশ, এটা দেখুন কাইসার হক রাইটস, রাইটস ডাজন্ট হি। তাহলে পরবর্তীটা আমরা দেখব যে 84 নম্বর, 2 এর পুনঃপুনিকের এর সামান্য ভগ্নাংশ কোনটি, উত্তর হচ্ছে এটা আমরা যদি দেখি গ নাম্বারটা হবে অ্যান্সার। তাহলে 85 নম্বর প্রশ্ন, 90 কোন সংখ্যার শতকরা 75, 90 কোন সংখ্যার শতকরা 75। তাহলে আমরা বলবো যে ধরি, তাহলে এটা কিভাবে বের করা যায়, 90 ভাগ হচ্ছে 75 গুণন 100, এইটা এভাবে আমরা যদি করি তাহলে পেয়ে যাব, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, 25 দিয়ে গুণ ভাগ করলাম, তাহলে 3 3 9 আর হচ্ছে 3 4 12, তাহলে 120। তাহলে পরবর্তী প্রশ্নটি আমরা দেখব 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য। দেখুন 100 থেকে 100 নিচে যে বড় মৌলিক সংখ্যাটা সেটা হলো 97, আর হচ্ছে 40 থেকে বড় যে মৌলিক সংখ্যাটা সেটা হচ্ছে 41। তাহলে 97 থেকে 41 বাদ দিলে হয় 56, তাহলে গ নম্বরটা। তারপরে 87, দুইটি সংখ্যার অনুপাত 5:6, লসাগু 8 হলে তাদের সংখ্যা কত। আমরা জানি যে লসাগু সমান সমান হচ্ছে, লসাগু সমান সমান কি, লসাগু সমান সমান হচ্ছে অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল গুণন গসাগু। তাহলে 5 8 40,
4 5 40 424, তাহলে কত হয় 240। তাহলে পরবর্তী অঙ্কটি দেখব 3/5 লব এবং হরের সাথে একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি মান 5/4 হবে। আমরা এখন দেখব যে 3/5 এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে 3/5, তাই না? সহজে করে ফেলি। 3/5 অপশন টেস্টের মাধ্যমেও করা যায়। তাহলে 4/5, দেখুন এটার সাথে এমন একটা সংখ্যা যোগ করলে যোগফলটা কি হবে, এই 4/5 হয়ে যাবে। তাহলে দেখুন 3-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 7 হয়, হচ্ছে না। 3-এর সাথে যদি 5 যোগ করি তাহলে উপরে থাকবে 8 আর নিচে থাকবে কত, 5-এর সাথে 5 যোগ করলে নিচে থাকবে 10। তাহলে এবার আমরা 2 দিয়ে ভাগ করে দিলে উপরে থাকবে হচ্ছে 2, নিচে থাকবে 5, তাহলে না 2 উপরে থাকবে 4, নিচে থাকবে 5, তাই না? তার মানে এটা পাচ্ছি, তাহলে খ নাম্বারটা অ্যান্সার। তাহলে এটা বলছে -5 থেকে এই 5 পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব কত, উত্তর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10। দেখুন এটার মান, এই যে এভাবে যদি কোনো সংখ্যা থাকে, মানে হচ্ছে সংখ্যা রেখায় যদি কোনো সংখ্যা থাকে তাহলে তার মান সবসময় কি হয়, তার মান সবসময় যোগ হয়, আমরা জানি। তাহলে -5 থেকে +5 দূরত্ব কত, +5 দূরত্ব হচ্ছে 10, তাই না? এই যে 0 নিচে আছে 5, 0 পরে আছে 5, তাহলে 10, তাহলে খ নাম্বারটা। তাহলে পরবর্তীতে আমরা দেখব 90 নম্বর প্রশ্ন। একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তকলার কেন্দ্রে কত, বৃত্তকলার কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত? আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 ডিগ্রি গুণ হচ্ছে পাই আর স্কয়ার, তাই না? এটাই তো, θ/360 গুণন পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে থিটার মান দেওয়া হচ্ছে 75। এখানে যদি আপনারা এভাবে করেন তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। তারপর আর এর মানটা 14 বসিয়ে দিলে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, এই 128.282 বর্গ সেন্টিমিটার। তারপর 91 নম্বর প্রশ্ন, নিচের কোন তিনটি রেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা অসম্ভব? দেখুন আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি সবসময় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। হ্যাঁ, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে, বৃহত্তর হবে। তাহলে এখানে দেখুন, এখানে 5 এবং 3-এর যোগফল হচ্ছে 8, অর্থাৎ তৃতীয় বাহু সমান হয়ে যাচ্ছে, তাই এটা দিয়ে কি করা সম্ভব নয়, ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, তাই উত্তর হচ্ছে ক। তাহলে পরবর্তী 92 নম্বর প্রশ্ন, মুনাফা 12% থেকে হ্রাস পেয়ে 8% হলে শতকরা বার্ষিক মুনাফা কত হয়, 500 টাকা হ্রাস পায়। তাহলে মুনাফা হ্রাস হচ্ছে কত পার্সেন্ট পেয়েছে, 4%, তাই না? 12 থেকে 8 বাদ দিলে 4, শর্তমতে এই 4% সমান 500, তাই না? তাহলে বার্ষিক মুনাফা হ্রাস পাইছে 500 টাকা। সুতরাং এখন আমরা যদি এটাকে 100% নিয়ে যাই তাহলে 500 গুণন 100 ভাগ হচ্ছে 4, যেহেতু কত 4%, তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে নিচে থাকবে 1 আর উপরে থাকবে 25। তাহলে এখন 5×25 কত হয়, 5×25 125 আর হচ্ছে 2টা 0, তাহলে উত্তর হচ্ছে খ নাম্বারটা। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে 2x² - x - 3 একটি উৎপাদক নিচের কোনটি? উত্তর হচ্ছে গ নাম্বারটা, x+1। তারপরে 94 নম্বর প্রশ্ন, দেখুন 5x/6 + 3 এবং হচ্ছে 3x/3 + 10 পরস্পর কি সমান হলে x এর মান কত? তো আমরা এটাকে যদি আমরা করি অঙ্ক, এভাবে করলে x এর মান পাওয়া যায় হচ্ছে 14, তাহলে অ্যান্সার হচ্ছে খ নাম্বার। তাহলে 95 নম্বর প্রশ্ন, a-1, এটা হচ্ছে কি a সমান a-1/a = 4 হলে aq - 1/aq এর মান কত? আমরা জানি যে একটা সূত্র আছে হচ্ছে a - b হোল কিউব। আমরা জানি যে একটা সূত্র আছে aq - bq = কি, a - b হোল কিউব প্লাস হচ্ছে 3ab a - b, তাই না? এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব, অ্যান্সার হবে 76। তাহলে পরবর্তী অঙ্কটি আমরা এখন দেখব
96 নম্বর, এবিসিডি সামুদ্রিকের কোণ বিসিডি যদি 130 ডিগ্রি হলে এবিসি এর মান কত? দেখুন একটা সামান্তরিক যদি আমরা আঁকি, একটা সামান্তরিক আঁকলাম যেখানে এ বি সি ডি, এবিসিডি সামান্তরিক, যার বলা হয়েছে কোণ বিসিডি এর মান হচ্ছে 130 ডিগ্রি। তাহলে কোণ এই কোণটার মান কত সেটা বের করতে বলেছি। দেখুন এই দুইটা কোণের মান সবসময় কত হবে? 180 ডিগ্রি হবে, তাই না? এই এ বি সি এবং বিসিডি কোণের মান হবে 180 ডিগ্রি। তাহলে এখন এটার যদি মান হয় 130 ডিগ্রি, তাহলে বাকি এটার মান হবে 50 ডিগ্রি, কারণ 50 আর 130 হয় 180। তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। তাহলে পরবর্তী প্রশ্নটি 97 নম্বর, তারপরে 5, 11, 19, 29 ধারা পরের সংখ্যা কত? দেখুন 5 থেকে 11 বাদ দিয়ে, 11 থেকে 5 বাদ দিলে 6, তারপর হচ্ছে 19 থেকে 11 বাদ দিলে কত থাকে? 8 থাকে। তারপরে হচ্ছে 29 থেকে 19 বাদ দিলে হয় 10। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে কত? দেখুন প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে পরবর্তী পার্থক্য হবে 12। তাহলে 29 সাথে যদি আমরা 12 যোগ করে দেই তাহলে হবে কত? 9 আর 2 11, 11 1 হাতে আছে 1, তাহলে 4, 41। তাহলে পরবর্তী সংখ্যাটি 41। তাহলে একটি গাড়ির চাকা মিনিটে কতবার ঘুরে? 90 বার। তাহলে মিনিটে যদি ঘুরে 90 বার, তাহলে সেকেন্ডে ঘুরে হচ্ছে কতবার? এতবার। চাকাটি কত ডিগ্রি ঘুরবে? আমরা জানি 1 ডিগ্রি ঘুরলে তাহলে মিনিটে ঘুরে 90 বার, তাহলে সেকেন্ডে ঘুরে কত? সেকেন্ডে ঘুরে হচ্ছে, মিনিটের যদি 90 বার হয় তাহলে সেকেন্ডে ঘুরবে 90 ভাগ হচ্ছে 60। আবার হচ্ছে আমরা জানি 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 300, একবার ঘুরলে 360 ডিগ্রি যাবে। তাহলে আমরা এবার 360 দিয়ে গুণ করে দিব। তাহলে দেখুন এই 0 0 কাটা, 6 6 36, উপরে 36 6 থাকবে, 6 নং 54, তাহলে 54 560 হচ্ছে 560 540, তাই না? 54, তাহলে 540 ক নাম্বার। তাহলে এবার এটার মান কত? এটা হচ্ছে √009 করলে হবে 0.3। তাহলে পরবর্তী প্রশ্নটি log 9 এর কথা আমরা জানি, log a b ইজ ইকুয়াল টু হচ্ছে b গুণন log a আর হচ্ছে log a এর মান হচ্ছে 1, তাই উত্তর হচ্ছে b। তাহলে এখানে যদি আমরা 3 কে ভাঙাই তাহলে হচ্ছে এই 9 কে বাংলা হচ্ছে 3 এর উপর স্কয়ার দিলে হয় 9। তাহলে এখানে আমরা এই 2টাকে সামনে নিয়ে আসলে উত্তর হবে 2। তাহলে বন্ধুরা এই ছিল 100টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা যদি এই 100টি প্রশ্ন যারা পড়েছেন তারা কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।